আজকে অনেকগুলো স্টক নিয়ে কথা বলবো এবং তার জন্যই কিন্তু আমি এনএসসির ওয়েবসাইটে আছি। কিছু স্টক নিয়ে আলোচনা করব। তার জন্যে আমি এইখানে আপনাদেরকে বলেও দিচ্ছি 52 উইক হাই এবং 52 উইক লো কিছু, কিছু স্টক প্রত্যেক দিনই করে বা এনএসসিতে এখানে লিস্টও পাবেন। তো আজকে সেই লিস্টে কিছু এমন, এমন স্টকেরও নাম আছে যেটা আমি আপনি অনেক সময় চর্চা করে থাকি আমার YouTube ভিডিওর নিচে প্রশ্নে আপনারা অনেকে আ প্রশ্ন করেন। যেমন তার মধ্যে ডিকসন আছে, আ মারুতি থেকে শুরু করে অন্যান্য আরো অনেক স্টক কিছু, কিছু থাকে। তা নিয়ে একটু আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে দেখবেন। তার সাথে, সাথে ভেনেজুয়েলা নিয়ে একটা দারুণ তথ্য উঠে আসছে এবং যার জন্যে কিন্তু আমাদের ভারতবর্ষের শেয়ার মার্কেটের উপর একটু প্রভাব পড়তে পারে বা অলরেডি হয়তো পড়ে গেছে, সেটাও হতে পারে। সেটা নিয়ে আলোচনা করব। ওকে? তো চলুন শুরু করি। ১ম এ ভেনেজুয়েলার গল্পটা বলে নিই। ব্যাপার হয়েছে কি? দেখুন, এটা আপনিও মানবেন, আমিও মানি। আ স্পেশালি আমেরিকা যেটা খুব ক্যাপিটালিস্টিক একটা দেশ হিস্টোরিক্যালি, সেখানে যদিও প্রেসিডেন্ট দেশটা চালায়, কিন্তু পিছনে তার বিজনেস লবিই থাকে। এটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো এই বিজনেস লবিদের কাছে কিন্তু আগে থেকেই খবর থাকে যে এবং এই বিভিন্ন সময় ভোটের জন্যে অনেক সময় ব্যাপারগুলো করা হয় যে হ্যাঁ, তোমাকে সত্তায় আনার জন্যে বিভিন্ন জিনিস করছি যাতে আমাকে এই সুযোগ সুবিধা পাইয়ে দাও। এগুলো তো ব্যাপারটা হয়। এবং ভেনেজুয়েলার অ্যা কি হয়েছে আমি একটু খবরটা বলি। ভেনেজুয়েলা নিয়ে ভেনেজুয়েলা স্পেসিফিক ইটিএফ, ইউএস যে কোম্পানিগুলো আছে যেগুলো মিউচুয়াল ফান্ড এএমসি, তাদের মধ্যে কিছু কিছু মিউচুয়াল ফান্ড বা ইটিএফ এএমসি বলতে পারেন, তারা কিন্তু ভেনেজুয়েলা স্পেসিফিক কিছু ইটিএফ লঞ্চ করেছে আজকে এবং গতকাল। এত বুঝতে পারছেন? মানে কেন করছে? করার কারণটা ঠিকই আছে ক্যাপিটালিস্টিকদের দিক দিয়ে যদি আ আ দেখেন যে এখন আগে তো ভেনেজুয়েলা ওপেন মার্কেট ছিল না। আ এখন যেহেতু এবার ইউএসরা ওখানে আসছে বা বিভিন্ন বাণিজ্য, বিভিন্ন এসব জিনিসগুলো হবে। ওখানকার কোম্পানিগুলো আ বিভিন্ন জিনিস হবে। মানে ব্যবসা-বাণিজ্যর ব্যাপারটা একটু বাড়বে। আ সাধারণ মানুষের কি হবে সেটা যাচ্ছি না। সেটা তো আপনারা ভালোই জানেন। আ ইউএস যখনই কোনো একটা দেশে ওই ডেমোক্রেসি স্থাপন করতে বলে বা দেশকে ভালো করবে বলে, সেই দেশের কি হয় আপনারা জানেন। তো যাই হোক, আ সেই দেশের এট লিস্ট অর্থনীতির দিক দিয়ে বা যারা ব্যবসা-বাণিজ্য করে যেসব কোম্পানিগুলো, তাদের একটু বেশি ভালো হবে বা বিভিন্ন আমেরিকার হয়তো কিছু সাবসিডিয়ারি কোম্পানি ওইখানে আ কিছু করবে। তাই জন্য সেই ভেনেজুয়েলা স্পেসিফিক কিছু ইটিএফও লঞ্চ হয়েছে এবং তাহলে ব্যাপারটা কোথায় হতে পারে? একটা দল মনে করছে এটা, আ আপনাদের বলি যে এই ভেনেজুয়েলা মানে পুরো ওয়ার্লডে যে ফান্ড সার্কুলেট হয়, যেমন আমাদের এখানে এফআইআই রা যারা আসে তারা কি ধরনের এফআইআই? ধরুন সেই এফআইআইরা মূলত ইউএস বা ইউরোপ ভিত্তিক হয়। তারা বিভিন্ন জায়গায় অ্যাসেট অ্যালোকেশন করে। তার মধ্যে ইমার্জিং মার্কেটে কিছু অ্যাসেট অ্যালোকেশন তারা করে রাখে। ইমার্জিং মার্কেট মানে ধরুন আমাদের ইন্ডিয়া আছে, ব্রাজিল আছে এটসেট্রা মার্কেটে। এবার আ তাদের এবার তারাও একটু মনে করতে পারে একাংশ এমার্জিং মার্কেটের বাস্কেটের মধ্যে ঐসব দেশ থেকে একটু টাকা বার করে আমি ভেনেজুয়েলাতে একটু লাগাতে পারি। কারণ ওখানকার মার্কেট তো একদম পড়ে আছে। একদম পড়ে আছে এবং সেইখানে গ্রোথের ব্যাপারটা আরেকটু বেশি হতে পারে। কারণ এখন অন্যান্য ব্যাপার চলছে এবং বিভিন্ন হয়তো ভেতরে সরকারের মধ্যে কথাবার্তাও চলছে। জানেন বড়, বড় এএমসিদের তো পলিটিশিয়ানদের সাথে কথাবার্তা চলেই। এবং ট্রাম্পকে পলিটিশিয়ান বলাটা ভুল হবে। ওকে পাক্কা বিজনেসম্যান বলাই ভালো। তো সেটা তো করবেই। তো সেই অনুযায়ী কিন্তু আ একটু অ্যালোকেশন এর দিক দিয়ে একটু হতে পারে। হতে পারে বা হয়তো হয়ে গেছে। কেননা আমরা নভেম্বর, ডিসেম্বরে আ প্রচুর আউটফ্লো দেখেছি এফআইআই দের ভারত থেকে এবং আমরা হয়তো অনেকে ভেবেছি এটা কেন হচ্ছে? হয়তো এই যে ইউএস যে কি বলবো ভেনেজুয়েলায় যে ইনভেড করবে সেই খবরটা হয়তো বড় মহলে, বড় শিল্প মহলে অ্যা আগে থেকে জানা আছে এফআইআই দের, বড় এফআইআই দের বা বড় সেরকম প্লেয়ারদের এবং সেই যারা নীতি নির্ধারণ স্থাপনে সরকারকে প্রভাব করে। আম এটা পুরোই আমার তত্ত্ব। আমি এমনি বলছি না। মানে জাস্ট আমার ওপিনিয়ন। এটা কোনো মানে কি বলবো কোথাও কোনো প্রমাণ বা কিছু নেই।
আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে তার জন্যই হয়তো অলরেডি ইমার্জিং মার্কেটে যেখানে মোটামুটি ঠিক আছে সেখান থেকে একটু টাকাগুলো তুলে রাখা, এই যে ভেনেজুয়েলার এই ব্যাপারগুলোর মধ্যে আস্তে, আস্তে ওইখানে একটু পুশ করা টাকা। কারণ ওদের কাছে তো এগুলো সবই ইমার্জিং মার্কেট বাইরের এফআইআই দের কাছে। তাই জন্য দেখবেন বছরের শুরুতে শুরুর দিকে ১ম এ অল্প, অল্প হলেও গতকাল আমি বলেছিলাম এবার অফিসটা এই উইক থেকে শুরু হচ্ছে এফআইআই দের ইউএস বা ইউরোপে। তো দেখা যাক কি হয় এবং আজকে কিন্তু এফআইআই দের ক্যাশ মার্কেটে সেলের ফিগার এসেছে। ১,২০০ টাকার ১,২০০ কোটি টাকার মতো সেলিং ফিগার এসেছে যেটা একটু চিন্তাজনক। তো যাই হোক এই ভেনেজুয়েলার এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। হয়তো এফআইআই এর আউটফ্লো হতে পারে। সেই জায়গায় একটু এবং অলরেডি হতে পারে কি বলবো অলরেডি তো ২-৩ মাস ধরে তারা করছে। আজকেও মানে জানুয়ারি মাসটা তার মানে ব্যতিক্রম হয় কিনা সেটাই দেখার। তো আজকেও এফআইআই দের আউটফ্লোই হয়েছে ক্যাশ মার্কেট থেকে। যাই হোক এবার আমাদের ভারতের মার্কেটে ফিরি। একটা ভালো খবর আছে তার মধ্যে যে জিডিপির যে ফোরকাস্ট করা হয় তার মধ্যে বলা হয়েছে যে 7.4% জিডিপির ফোরকাস্ট যেটা মানে ওয়ার্ল্ডের এখন ওয়ার্ল্ড যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় দেখতে গেলে দারুণ একটা জিডিপি এটা যদি হয় দেখা যাক। তো এটাও একটা এমনি বাজার বা ইকোনমির জন্য পজিটিভ। দেখুন বাজার বা ইকোনমির জন্য ইন্ডিয়া পজিটিভে ঠিকঠাক আছেই। তাই জন্য তো লাইফ হাইতে ইন্ডেক্স আছে। সেটা বড় ব্যাপার না। কিন্তু আগামী দিনগুলোতে কি হবে? এই যে ইউএস মাঝে, মাঝেই ধমক দিচ্ছে, যেকোনো দেশ নিয়ে নেব। এখন গ্রিনল্যান্ডের পিছনে একটু লেগেছে। মানে বোঝা যাচ্ছে নাকি এবং ওনাকে আমাদের ভারত নিয়েও মন্তব্য করেছে হয়তো আপনারা শুনেছেন যে আমাকে খুশি রাখতে হবে পিএম মোদি আমাকে খুশি রাখতে হবে তাহলে আমি ঠিক মানে এরকম হাসির ছলে বললেও মানে ব্যাপারটা কি মানে সব দেশকেই বলছে এটা শুধু ভারতকে না ওর যার এখন স্ট্র্যাটেজি যে পুরো বিশ্বকে বলছে আমাকে খুশি রাখো তাহলে তোমাদেরকে ঠিক করে রাখবো না হলে এই ট্যারিফ এইসব হ্যানা ত্যানা এইসব তো এই ব্যাপারগুলো তো চলে আমেরিকা ১ম থেকেই এই ব্যাপারগুলো করতো যে প্রেসিডেন্টই হয় না কেন, এবার আপনি জানেন এ একটু বারবোলা টাইপের প্রেসিডেন্ট এই মুখে যা আসে বলে দেয়। যেগুলো হয়তো বলা যায় না সামনে সেই জিনিসগুলোও বলে দেয় এইজন্য। নইলে আমেরিকার পলিসি তো এরকমই আপনারা জানেন। তো যাই হোক চলুন মার্কেট তো আজকে দেখেছেন মোটামুটি সাইডওয়েজই বলতে পারেন ৩৭ একটা সময় ১০০ পয়েন্ট মাইনাস ছিল তারপর ৩৭-৪০ পয়েন্ট মাইনাসে বন্ধ দিয়েছে। যেটা নিয়ে বলবো 52 উইক লোতে আগে যাই। 52 উইক লোতে আপনি যদি কিছু স্টকের নাম দেখেন, স্টকের নামগুলো আসবে আপনাদের সামনে। একটু ওয়েট করুন। হ্যাঁ, তার মধ্যে কিছু নাম দেখলে আপনি একটু অবাক হবেন বলে কি, সেটা হচ্ছে ডিকসন এবং ডিকসন নো ডাউট ভালো কোম্পানি। ভালো কোম্পানি ইন দ্য সেন্স বিজনেস ভালো এগুলো কিন্তু 52 উইক লো যেটা এখন ৳১১,০০০ মতো আশেপাশে ১১,৭৮০ ক্লোজিং প্রাইসে চলছে। তো 52 উইক লো এর আন্ডারে আজকে সেই স্টকটা এসেছে মানে খারাপ চলছে। তো ব্যাপারটা হচ্ছে ডিকসন অনেক মানে ডিকসনের পিই রেশিওটা বরাবরই বেশি। ডিকসন নিয়ে আমার এখানে YouTube লাইভেও প্রশ্ন এসেছে তখনও আমি বলেছি। ডিকসন তারপর আপনার কেইন টেকনোলজি এই স্টকগুলোতে না ডিপস ছাড়া নেওয়াটা একদম উচিত নয়। স্টকগুলো ভালো মানে কোম্পানিগুলো ভালো, বিজনেস মডেল যথেষ্ট ভালো। ম্যানেজমেন্ট ভালো, সবকিছুই ভালো। কিন্তু পিই রেশিও মানে ভ্যালুয়েশন যেটাকে বলে সেটা অত্যধিক বেশি। এ এ এ অত্যধিক বেশি বলে না প্রচন্ড প্রবলেম হয়ে যায়। কি প্রবলেম হয়ে যায়? যদি একটু বাজে সাইকেল চলে, ধরুন কখনো ইকোনমিক একটু ডামাডোলের জন্য ১-২ কোয়ার্টার খারাপ রেজাল্ট হতেই পারে বা সে খারাপ বলব না মানে স্ট্রিট যতটা এক্সপেক্ট করেছিল তার থেকে একটু কম যাকে বলে ফ্ল্যাট। সেইটা হলেই কি হয়? এই পিই রেশিওটা অত্যধিক থাকার জন্যে পিই সংকোচন হয় মানে কমের দিকে যায় আর তখন প্রাইস গুলো এইভাবে পড়ে। সেটাই হচ্ছে এমনিতে কোম্পানি আপাতত খারাপের ব্যাপার নয়। এই কোয়ার্টারের রেজাল্টটা একটু নজর আমি রাখবো স্পেসিফিক্যালি ডিকসনে জন্যে। আপাতত কোম্পানি ঠিকও আছে। কিন্তু এর জন্যই কিন্তু পড়ছে একটু যেহেতু খুব হাই ভ্যালুয়েশন এর স্টক এইটুকুনি। আলাদা করে বিজনেস মডেল খারাপ হয়ে গেছে, এইসব হয়ে গেছে এখনো সেটা বলার সময় হয়নি। কারণ মোটামুটি ঠিক কোম্পানি এখনো আছে। আচ্ছা। তারপর যদি দেখেন এমিল এটাও একটা ইলেকট্রনিক্স জাতীয় কোম্পানি কিন্তু ঠিক আছে খুব একটা বেশি আ কি বলে কেউ ফোকাস রাখে না। আমি একসময় ফোকাস রাখতাম এখন চলে গেছি এইচডিআইএল ঠিক আছে? যাই হোক ৳২ র স্টক আর এটা নিয়ে বলার এই নাই। আ আর তেমন আপনি দেখতে পারবেন না। কেইনস টেকনোলজি এইটা বলার জন্যে কেইনস এর নামটাও আমি নিলাম এখানে এইজন্য। কেইনস টেকনোলজি দেখতে পাচ্ছেন কোথায় গেল? এই যে কেইনস টেকনোলজি।
একটু জুম করে দিলে মনে হয় বেটার হবে আপনাদের জন্য। একটু আমি জুম করে দিচ্ছি। ঠিক আছে? কেইনস টেকনোলজি দেখতে পাচ্ছেন এখানে আছে। তো কেইনস টেকনোলজি, তারপর আরেকটা আপনার নাম দেখতে পারবেন এলজি ইন্ডিয়া। হ্যাঁ, এলজি ইন্ডিয়া, আ এলজিই ইন্ডিয়া। তো যাই হোক, এইটা নিয়ে আমার বলার নেই। কেইনস নিয়ে একটু বলার কথা, কেন কেইনসটা পুরনো স্টক। ধরুন যে স্টক নতুন লিস্ট হয়েছে সেগুলো তো একটু নিচে আসবে, তাহলেই 52 উইক লো চলে গেল, তাই না? 52 উইক হিস্ট্রি নেই, সেটা নয়। কেইনস নিয়ে বলি, কেইনস নিয়ে আপনাদের প্রশ্নও আসে। কেইনস টেকনোলজিটা সেম অ্যাজ ডিকসন, খারাপ কোম্পানি না, কিন্তু হাই ভ্যালুয়েশন, তার জন্যই কিন্তু এখন একটু মার খাচ্ছে পড়ে পড়ে, আর কিছুই না। পরের লিস্টে এলাম, যদি কোনো চেনা জানা স্টক থাকে যেটা খুব বহুল প্রচালিত, আপনাদের অনেক প্রশ্ন আসে, সেই অর্থে যদি থাকে তাহলে বলবো না, তেমন কিছু নেই। আপনার মেন আপনারা অবাক হয়ে যাবেন নেক্সট চার্টে যখন 52 উইক হাই স্টকগুলোতে যাব, তখন আপনারা একটু অবাক হবেন। হোয়ার্লপুল 52 উইক লো এর এখানে এসেছে। হোয়ার্লপুল, আমার মনে হয় এখন কেউ ততটা ইনভেস্টমেন্ট বা ট্রেডিং অতটা করেন না। সুতরাং হোয়ার্লপুল নিয়ে অতটাও নয়। বরাবরই একটু খারাপ চলছে এই মানে অনেক কোয়ার্টার ধরেই। আলাদা কিছু নয়। সুতরাং ঠিক আছে। আমার ডিকসন আর কেইনসটা একটু মনে হলো বলার, সেটা একটু বললাম। চলুন এবার 52 হাই লিস্টে আসবো। এখন যে স্টকগুলো নিয়ে আলোচনা হবে, মানে মানে খুব ভালো লাগবে আপনাদের আশা করি। তার আগে বলে নিই, ভিডিওটাকে ভালো লাগলে তো একটু লাইক শেয়ার করবেনই। তার সাথে, সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে, সাথে আপনাদের জন্যে এই ১ম আমার মনে হয় পুরো আ মানে YouTube বা ভারতেরও নিরিখে যদি দেখেন, আ যতই আপনারা কোর্স বা এসবের সম্বন্ধে শুনেছেন, এই কোর্সটা একটু ইউনিক। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শেয়ার মার্কেটে বা ট্রেডিং করতে গেলে বা ইনভেস্টমেন্ট করতে গেলেও আজকের দুনিয়ায় কিন্তু একটু তালে তাল মিলিয়ে চলাটার একটু দরকার আছে, এবং তার জন্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ইউসেজ আমরা যে কত দারুণভাবে করতে পারি আমাদের ট্রেডিংটাকে ভালো করার জন্যে, অ্যাজ আ ট্রেডার হিসাবে মানে অ্যাজ আ কমপ্লিট ট্রেডার হওয়ার জন্যে বা একটা সাকসেসফুল ট্রেডার হওয়ার দিকে এগোতে গেলে এআই টুলস বিভিন্ন আমরা কিভাবে ইউজ করতে পারি বা এআই কে কিভাবে ইউজ করতে পারি আমাদের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং এর জন্য, সেইটা নিয়ে ডেডিকেটেডলি আমি একটা কোর্স এনেছি। অনেক দিনের ইচ্ছাও ছিল আমার, এবং এই ধরনের ইউনিক কোর্স এর পিছনে আমার এবং আমার টিমের প্রচন্ড পরিশ্রম গেছে। লাইভ অনলাইন ক্লাসেস হবে, 1st ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এখন থেকে এনরোলমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন দেখছেন আমি ডিসকাউন্টও ভালো মতন রেখেছি। আমার মোটামুটি কোর্সের দাম আপনারা জানেনই, ৮,০০০, ৮,৫০০, ৯,০০০ এরকম টাইপের দাম হয়। এই দামটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি রেখেছি। এখন প্রায় ৪,৫০০ টাকার মতো জাস্ট প্রাইস আপনার সামনেই আছে। এনরোল করে নেবেন, এনরোলমেন্ট ওপেন হয়েছে, এবং এই কোর্সটা আপনাদের একটা অন্য দিক খুলে দেবে আশা করি। কারণ এই জিনিস নিয়ে আলোচনাও খুব কম। টুলসের ইউজ, বিভিন্ন এআই এর জিনিসের ইউজ ট্রেডিং এবং ইনভেস্টমেন্টে আমরা একদমই করি না বা জানিও না। তো সেই ব্যাপারটার উপর ফোকাস করে এই জিনিসটা ২ মাসের কোর্স হবে অনলাইন, ঠিক আছে? সেটা 1st ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। আ ক্লাসের কি ডিটেইলস, কখন কি হবে, ইভিনিং টাইমে হবে না কি হবে, আমি এই মানে ডিটেইলস দেওয়া আছে। এই অ্যাবাউট দিস কোর্স এখানেই দেওয়া আছে। এই রিড মোরে করলে আপনারা ডিটেইলস পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে? আমার অ্যাপ সঞ্জয় টক্স অ্যাপটা Google Play Store থেকে ডাউনলোড করে নেবেন। সবথেকে ভালো হয় এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেই এই কোর্সের লিংক দেওয়া আছে। সেই লিংক থেকে ক্লিক করেই করবেন। তো লিংকে ক্লিক করবেন, করে এই ডিটেইলস এই পেজটা পেয়ে যাবেন। সেখান থেকে এনরোল করে নেবেন। আ অ্যাপটাও ইনস্টল করে নেবেন। অ্যাপেই আপনার অনলাইন ক্লাসগুলো হবে। ঠিক আছে? সুতরাং লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ১ম কমেন্টে দেওয়া আছে। ওকে। তো চলুন, এবার যেটা দারুণ জিনিস হতে চলেছে, আমার যেটা পার্সোনালি একটু ভালো লাগছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে 52 উইক হাই। 52 উইক হাই যে স্টকগুলো করেছে, তার মধ্যে অটো ইটিএফ, ঠিক আছে? অটো ইটিএফ নিয়ে বলি, মানে যাকে বলে
অটো সেক্টরের ইটিএফ, অটো বিজ দেখবেন, মানে অটো সেক্টর রিলেটেড অনেক স্টক, অটো সেক্টর রিলেটেড অনেক ইটিএফ পাবেন যারা 52 হাইকে চলছে। এবং আমি গত ভিডিও বা তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে অটো সেক্টর কিন্তু ভালো করছে এবং এটা কয়েক মাস ধরেই করছে, মানে আলাদা কিছু নেই। আপনারা যারা একটু মার্কেটের সেক্টরাল চার্টগুলো দেখেন তাদের জন্য কিন্তু, বা আমিও মনে আছে আমি সেক্টরাল চার্ট এখানে কিন্তু দেখি, সিএনএক্স অটোটা দেখবেন ভালো হাইতে আছে। আপনারা হয়তো ক্যান্ডেল স্টিক চার্টে অটোটা বুঝতে পারবেন না, আপনাকে যদি এই চার্ট দেখাই, লাইন চার্ট, তাহলে বুঝতেই পারবেন। মানে সুন্দর চার্ট, উপরে উঠলো, কনসোলিডেট করলো, কিন্তু উপরের দিকে কনসোলিডেট করছে হাইয়ার ব্যান্ডে, এবং তারপর আবার ব্রেকআউট, আবার এখন হয়তো কনসোলিডেট করবে, মানে মোটামুটি ঠিক আছে। তো এই জন্যই বলছি অটো সেক্টরটা কিন্তু ভালো আছে, এবং তার জন্যই দেখবেন অটো জিনিসগুলো কিন্তু হচ্ছে। তারপর সিলভার, দেখুন সিলভারটা স্টকের মধ্যে পড়ে না, কিন্তু সিলভার নিয়ে যেহেতু আমার এখানে প্রশ্ন আসে গোল্ড অ্যান্ড সিলভার নিয়ে, তাই একটু ছুঁয়ে যাওয়াটা আমার মনে হয় একটু উচিত। আমি সিলভার আর গোল্ড নিয়ে একটা ডিটেলড ভিডিও করব খুব শীঘ্রই, কারণ এখন বললে 15 মিনিট হয়তো লেগে যাবে সিলভার আর এর চার্ট ফার্ট অ্যানালিসিস করতে। লং টার্ম আমি ডিটেল অ্যানালিসিস করব, আপনাদের যদি দরকার হয় প্লিজ নিচে প্রশ্ন লিখে রাখবেন সিলভার আর গোল্ড নিয়ে যদি প্রশ্ন থাকে। বাজাজ অটো, অটো সেক্টরের, তাই জন্য দেখছেন একটা ভেল, এটা একটু অন্যরকম স্টক, তাই জন্য চলে এলো। যাই হোক, অনেকে হয়তো ফলো করেন, কিন্তু আমি স্পেশালি এটা একটু অ্যাভয়েড করি, কারণ এর ফান্ডামেন্টালটা আমার খুব একটা ভালো লাগে না। মানে প্রফিটেবল তেমন কোম্পানি নয়, কোনো কোয়ার্টারে হয়তো প্রফিট করলো, কোনো কোয়ার্টারে লস করলো, এরকম ব্যাপার, তাই জন্য আমি এটাকেই করি। মানে এই ইনফ্রাস্ট্রাকচার বা এই সেক্টরে থাকতে গেলে এলএনটি আমার ফেভারিট স্টক দেন ভেল, তাই জন্য এটাকে। কিন্তু আইশার মোটর এগুলো ঠিক আছে। তো যারা টাটা মোটর ফোটর নিয়ে বলছেন তাদের আমি বলবো মাহিন্দ্রা, টিভিএস মোটর, আইশার মোটর, তারপর বাজাজ অটো, এইগুলো কিন্তু হিরো মোটোকর্প, ইভেন হিরো মোটোকর্প, এরা কিন্তু বেটার পারফর্ম করছে। সুতরাং ওই দিকে একটু নজর রাখুন যারা স্পেশালি ট্রেডিং মেন্টালিটি নিয়ে কাজ করছেন। ওকে, ইভেন ফার্মা সেক্টরও কিন্তু ভালো করছে, ফার্মা সেক্টরের কয়েকটা স্টক, তার দিকেও নজর রাখুন। ফার্মা সেক্টর অ্যাজ আ হোল, আমি নেক্সট ভিডিওতে হয়তো ফার্মা সেক্টর করে দেবো, মানে কভার করে দেবো। আচ্ছা, কেইআই ইন্ডাস্ট্রিজ, মানাপ্পুরাম, গোল্ড ফোল্ড ভালো চলছে, মানাপ্পুরাম এগুলো তো ভালো চলবেই। এমসিএক্স অনেকে হয়তো ফলো করেন, এমসিএক্স ঠিক আছে। তো তারপর লাস্ট লিস্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এবং আপনাদের কিন্তু অনেক দিন আগে এটা বলেছিলাম, টাইটান অ্যান্ড ভিইডিএল। মনে মনে আছে ভিইডিএল নিয়ে, মানে বেদান্তা নিয়ে আমি একবার বলেছিলাম আপনাদের যে আমি খুব একটা মাইনিং সেক্টরটা কভার করি না। কেন করি না? যেহেতু মাইনিং সেক্টর বুঝতে গেলে বা মেটাল সেক্টর বুঝতে গেলে আপনাদেরকে ওয়ার্ল্ডে কি চলছে তার সম্বন্ধে জানকারি রাখতে হবে। ঠিক আছে? আমি এমন কিছু আপনাদের উপর চাপিয়ে দেব না, যারা ওই ৯টা-৫টা অফিস করে এসে তারপর ওয়ার্ল্ডের মার্কেট সম্বন্ধে, ওয়ার্ল্ডের এলএমই এক্সচেঞ্জে কি হচ্ছে, মেটাল এক্সচেঞ্জে কি হচ্ছে, এইসব সম্বন্ধে জানবে, সেগুলো সম্ভব নয়। তাই জন্যই আমি মেটালটা একটু, আর প্লাস ওটা খুব ভোলাটাইলও, তাই জন্য অ্যাভয়েড করি। কিন্তু আমি বলেছিলাম যে যদি একটা যেকোনো স্টক মেটাল সেক্টরের মধ্যেও আমাকে বলেন, সেটা হচ্ছে বেদান্তা। বলেছিলাম কিনা? বেদান্তা কিন্তু মোটামুটি খারাপ করছে না। আচ্ছা, টাইটান আ আমি বলেছি গোল্ড নিয়ে যখনই প্রশ্ন হতো, মনে করে দেখবেন গোল্ড নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন আসে। গোল্ড মানে গোল্ড মেকিং কোম্পানি, সেনকো জুয়েলারি থেকে শুরু করে পিসি জুয়েলারি, এইগুলো নিয়ে কোয়েশ্চেন আসে। আমি তখন বলি না, কোনো সোনার দোকান বা সোনার দোকানের স্টক মানুষকে বড়লোক করে দেয়নি। অনেকের ক্র্যাশে বরং পয়সা চলে গেছে। এরকম বহু হয়েছে। তাই জন্য গোল্ডের মধ্যে ওই গয়নার রিলেটেড যদি কোম্পানিতে থাকতে হয়, টাইটানই আমার একমাত্র প্রিয়, টাইটান ছাড়া আর নয়। বলেছিলাম কিনা মনে করে রাখবেন। বহুবার বলেছি। তো দেখছেন তার একটা ফল, টাইটান ঠিক আছে। স্টকগুলো এর মধ্যেও দাঁড়িয়ে আছে। টাটা কনজিউমার স্টকগুলো কিছু চলছে, তার মধ্যে টাটা কনজিউমার আজকে ভালো করেছে। সিলভার ইটিএফ, সিলভার গুলো তো আছে, আমি ওগুলো নিয়ে আলাদা করে আর বলছি না। পলিক্যাব আপনাদের অনেকের প্রিয়, পলিক্যাব স্টকটাও আছে। এনএমডিসি, এটা একটা সারপ্রাইজ এন্ট্রি। এনএমডিসিটাও হয়েছে, এবং আপনাদের অনেকের কিছু জনের প্রশ্ন আসে বলে আমি একটু এনএমডিসিটা চার্টেও দেখছি। ঠিক আছে? এনএমডিসি, এনএমডিসি অনেক দিন দেখুন, এটা 52 উইক হাই, হ্যাঁ, লাইফ হাই নয়। 52 উইক মানে ১ বছরের মধ্যে হাইটা। তাই জন্য 52 উইক হাই, লাইফ হাই নয়। তবে আমি বলব লাইফ হাইতে অনেকে ২০২৪ এর এইসব জায়গায় অনেকে ফেঁসে আছেন। তাদের দাম কিন্তু এখনো আসেনি। এটাও মনে রাখবেন।
ঠিক আছে? তার দাম এলে কি বেরিয়ে যাবো? সেটা তো আপনার ডিসিশন। আমার মনে হয় একটা ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড বা ডাইভার্সিফাইড ইন্ডেক্সে থাকলে কি হয়? আপনার এই যে পেইনটা, এই পেইনটা অনেকটা কম হয়। কারণ রিটেলাররা কি হয়? ওই যখন দামটা নিয়ে ফেললো, তারপর দামটা যেই নিচের দিকে যায় তখন প্রচন্ড পেইন হয়। বুঝতে পারে না যে ছাড়বো না ধরে রাখবো, এইগুলো খুব অসুবিধা হয়। প্লাস অ্যানালিসিস করার সময় থাকে না। কোয়ার্টারলি রেজাল্ট কজন ডিপলি ঢুকে দেখে বলুন তো? অ্যানুয়াল যে আ প্রেজেন্টেশন হয়, ম্যানেজমেন্টের বক্তব্য কজন দেখে? অর্ধেক জনই আপনারা দেখতে পারেন। এটা আপনাদের দোষ দিচ্ছি না। হয়তো সংসারের চাপ বা অফিস কাচারির চাপে দেখে ওঠা হয় না। তাহলেই বলব আপনি ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ডে থাকুন, একটু মিড ক্যাপ জাতীয় মিউচুয়াল ফান্ডে থাকুন বা মাল্টি ক্যাপ, তাহলেই কাজটা হয়ে যায় অনেকাংশে। ঠিক আছে? বা যদি একটু অ্যাগ্রেসিভ হন, আ একটু মিড ক্যাপ, স্মল ক্যাপ এসব তো থাকলো। তার সাথে একটু মোমেন্টাম ফান্ড অ্যাজ আ স্যাটেলাইট পোর্টফোলিও একটু রাখুন। তাতেও কাজটা হয়ে যায়। ঠিক আছে? মোমেন্টাম ফান্ড যদি এখন লক্ষ্য করেন, যেকোনো একটা মোমেন্টাম ফান্ড উঠিয়ে নিন, স্পেশালি নিফটি 500, মোমেন্টাম 50 যে ফান্ডগুলো আছে, একটু তুলে নিন। তার অ্যালোকেশনে দেখবেন, অ্যালোকেশনে যান, গিয়ে দেখবেন সেক্টরালের অ্যালোকেশন হয়ে, সেক্টরাল অটো সেক্টরের অ্যালোকেশন হয়ে গেছে। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন অ্যাক্সিস নিফটি 500 মোমেন্টাম, আমি অ্যাক্সিসটা নিয়েছি জাস্ট ফর এই ইন্ডেক্সের প্রচুর আছে। হ্যাঁ, এই ইন্ডেক্সের অ্যাক্সিসের ফান্ড আছে, তারপর আপনার মিডিয়া অ্যাসেটের আছে, মতিলালের আছে। ঠিক আছে? আমি জাস্ট আপনাদের একটা জিনিস দেখাতে চাই। মোমেন্টাম ফান্ড তো এর 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 এ কি, কি স্টক নিয়ে আছে ৫০ টা হোল্ডিং আপনি দেখুন। বাজাজ ফিন্যান্স, বাজাজ ফিনসার্ভ, বিএসই, কোটাক মাহিন্দ্রা, ডিভিস ল্যাবরেটরি। ঠিক আছে, এগুলো মোটামুটি ম্যাক্স ফিন্যান্সিয়াল, পারসিস্টেন্ট যেগুলো এখন একটু, একটু চলছে। আমি জানি না এটা আপডেটেড লিস্ট কিনা। আ মোটামুটি আছে। আরেকটা আপনাদের দেখাই। দেখুন মুথুট চলে এসেছে অলরেডি। মুথুট সোনার-ফোনার যেগুলো বাড়ছে। আচ্ছা, আরেকটা আপনাদের বলি যেটা আছে সেটা হচ্ছে, যেটা হয়তো এইটা ততটা একটু আপডেটেড হয়নি। আমি জানি না আপডেটেড পোর্টফোলিও এখানে দেখাচ্ছে কিনা। একটার যেটা আপডেটেড আমি মোটামুটি সিউর, সেটা আরেকটা ফান্ড বলছি, সেটা হচ্ছে আদিত্য বিড়লা বিএসই 500। একটা বিএসই 500 মোমেন্টাম 50 বলে ইন্ডেক্স আছে। এটা এটা নিফটি 500 দেখাচ্ছিলাম যেটা। আরেকটা আছে বিএসই 500। আপনি দেখুন, সেখানে যদি আসেন, দেখুন ভারতী এয়ারটেল, এই সব কিছুর মধ্যে দেখবেন ভারতী এয়ারটেল ভালো। বা বাজাজ ফিন্যান্স, মানে আমি দেখাতে চাইছি, দেখুন আইশার মোটর এসে গেছে। আইশার মোটর, মারুতি সুজুকি ইন্ডিয়া দেখছেন? অটোমোবাইল ভালো করছে, অটোমোবাইল টপ 3, টপ 4 বা টপ 10 স্টকের মধ্যে এসে গেছে। নিজেদের আপনারা জিজ্ঞেস করুন তো, আপনারা কি এরকম ভাবে করতে পারেন? যেটা মোমেন্টামে চলছে, ভালো হতে পারে সেই স্টকগুলোকে রাখবো। ৬ মাস বাদে, বাদে বা ১ বছরে এনালিসিস করব, যেগুলো বাজে করবে সেগুলোকে বার করে দেবো। এরকম করেন? করেন না তো। তাহলে, বা সময় নেই তাই জন্য হয়তো করতে পারেন না। তার থেকে ভালো একটু এরকম ফান্ড কিছু, এই পুরো মোমেন্টামে পয়সা লাগিয়ে দেবেন তা বলছি না। একদমই সেটা করবেন না। সেটা হঠকারিতা হবে। কারণ মোমেন্টাম ফান্ডে কিন্তু হাই রিস্কও থাকে। মানে নেগেটিভও বেশি হয়। আমি গত ভিডিওতে বলেছি আপনাদের। সুতরাং সেটা করবেন না। একটা পোর্টফোলিওর একটু অংশ যারা সুপার অ্যাগ্রেসিভ, মানে মাঝে, মাঝে এরকম হয় মাল্টি ক্যাপ ফান্ড প্লাস 10% আছে, মোমেন্টাম ফান্ড তখন -৫ আছে। আমারই নিজের আছে এরকম। সেই মানে হাই রিস্ক হাই রিওয়ার্ড। সেইটা যদি করতে পারেন, সেই ধরনের ইনভেস্টমেন্টও দেখবেন, নিজেকে চিনে ইনভেস্ট করবেন। কিন্তু আমি বলছি, দেখতে পাচ্ছেন যে উইনিং, আইশার মোটর এই জিনিসগুলো চলে আসছে। এর থেকে বোঝা যায়। আ আবার বলবেন স্যার ডিক্সনও তো আছে। হ্যাঁ, ডিক্সন আন্ডার পারফর্ম করছে কিন্তু ওই মোমেন্টাম এর নিয়ম অনুযায়ী। আপাতত কোম্পানি তো ঠিক আছে। মোমেন্টাম এর নিয়ম অনুযায়ী যখন নেক্সট রিভিশন হবে, ডিক্সনে যদি মোমেন্টাম না থাকে তাহলে এরা জিনিসটাকে বাদ দিয়ে দেবে। কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আপনি কি বাদ দিতে পারবেন? যদি ডিক্সনের পারফরম্যান্স খারাপও হয়, লসে কি কেউ বেরিয়ে যায়? আমি রিটেলদের তো আ রিটেলদের হয় না। তারা ভাবে, ও না, না ধরে বসে থাকি ঠিক দাম পেয়ে যাব। মাঝে, মাঝে সেটা ঠিক হয়, মাঝে, মাঝে সেটা ঠিক হয় না। তখন ফেঁসে যাই। তো এই ব্যাপারটা কিন্তু এই মিউচুয়াল ফান্ডের গুলো কি এরা নিয়ম অনুযায়ী চলে, কোনো ব্যাপার না। জাস্ট একটা উদাহরণ দিয়ে রাখলাম যে বিভিন্ন ধরনের ব্যাপার আছে। সুতরাং আপনারা কিন্তু ব্যাপারটাকে সেইভাবে ইউজ করুন, সেইভাবে দেখুন। চলুন আরো কিছু স্টক নিয়ে আলোচনা করি, এবং এই আলোচনাটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন চ্যানেলকে। আপনাদের জন্যে বিভিন্ন জিনিসগুলো আলোচনা করছি। ওকে। এনএমডিসি নিয়ে বলেছি ব্যাস। আর কোনো চেনা আ এসবিআই লাইফ, এসবিআই লাইফও মোটামুটি ঠিক আছে, তাই জন্য আছে, এবং তাই জন্য দেখবেন মোমেন্টাম যে ফান্ড দেখালাম ওর মধ্যেও এসবিআই লাইফ আছে। লক্ষ্য করেছেন? এসবিআই লাইফও কিন্তু ছিল।
আ তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আ ওকে, টাটা কনজিউমার নিয়ে বলেছি। আ ঠিক আছে। ব্যাস মানে চেনা জানার মধ্যে যেগুলো ফ্রন্ট লাইন সেগুলো নিয়ে আলোচনা হয়েইছে। আ ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। আবারও বলছি, ইউজ অফ এআই ইন স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং, যেটা একটা ইউনিক আমার কোর্স। আমার আগে এই ধরনের কোর্স আসেনি। এআই নিয়ে, এআই কে কিভাবে ট্রেডিং এবং ইনভেস্টমেন্টে ইউজ করে সাকসেসফুল হতে পারেন তার একটা রূপরেখা আমি এই কোর্সে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। প্র্যাকটিক্যালি হাতে কলমে করিয়েও দেখাবো। ৳৪,৫০০ মাত্র ফিস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এখন ডিসকাউন্ট চলছে। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমার অ্যাপের, গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপ। সঞ্জয় টক্স বাংলা অ্যাপ নয় কিন্তু আমার নাম। সঞ্জয় টক্স শুধুমাত্র, বানানটা ভুল করবেন না। সবথেকে ভালো হয় যদি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স থেকে লিংকে ক্লিক করে যাবেন। সবথেকে ভালো, বা প্রথম কমেন্টেও আমি দিয়ে দিয়েছি। সেখানে গিয়ে এনরোলমেন্ট করে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।